গত অঘ্রাণে বিয়ে হয়েছে আমার। হিসেব মতন এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের। আমার বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে কিছুদিন আগে। এক মেয়ের একমাত্র জামাইয়ের প্রথম ষষ্ঠীতে মা বাবার উত্তেজনা ছিল দেখার মতো। আমিও খুব খুশি ছিলাম মনে মনে। একে অনেক দিন পর বাড়িতে যেতে পারার আনন্দ, অন্যদিকে সব আয়োজন শুধুমাত্র আমাদের উপলক্ষ করেই করা। ভেবে কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে। অধীর আগ্রহে দিন গুনছি। যথারীতি গত রাতে ডাইনিংয়ে খেতে ব্যস্ত স্বামীর কাছে মায়ের জন্য একটা শাড়ি আর কিছু ফল মিষ্টি আনার আবদার করলাম। কারণ আগামীকাল ভোরেই আমাদের রওনা হওয়ার কথা। আমাদের কথাবার্তা শুনে আমার শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ফতুয়া জারি করলেন। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? শুনছো কাল আমার মেয়ে জামাই নাতনিরা আসছে বিদেশ থেকে। তুমি চলে গেলে ওদের খাতির যত্ন করবে কে? আমার মেয়ের তো একটা মান সম্মান আছে নাকি? আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন থেকে তো তোমাকেই দায়িত্ব নিতে হবে। অনেক দিনই তো হলো, একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো এবার। এমনিতে শাশুড়ি আমাকে তুই তুকারি করলেও কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে তুমি বলেই কথা বলেন। আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম, কিন্তু আশ্চর্য হলাম। কিছু না বলেই সে চুপচাপ খেয়ে উঠে শোয়ার ঘরে চলে গেল দেখে। শাশুড়ি নিজের মনেই গজগজ করতে লাগলো। 3-3টে বছর হলো মেয়েটা নাতনিটার মুখ দেখি না। আমারও তো ইচ্ছে করে ওদের একটু ভালো মন্দ খাওয়াতে, একটু গল্প গুজব করতে। এখান থেকে এখানে তোমার বাপের বাড়ি, পরে এক সময় গেলে হবে না? বুঝি না বাপু। আমি আর কথা বাড়ালাম না। ঘরে ঢুকতেই বর বলল, কি বলবো বলো? আমি তো কালকে যাওয়ার জন্য নিজেই খুব এক্সাইটেড ছিলাম। তুমি বলার আগেই মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কিনে রেখেছি, অফিস থেকে ফেরার সময় আলমারিতে রাখা আছে দেখো। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি নিয়ে যেতেই পারি, কিন্তু মায়ের কথা অমান্য করে গেলে খুব অশান্তি হবে। এভাবে মনোমালিন্য করে গেলে আমারও তো ভালো লাগবে না বলো। কি আর করা যায় একটু ভেবে দেখো। বুঝে গেলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপরও যদি আমি জোর করে বেরিয়ে যাই, তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার উপর প্রভাব পড়বে। আর বাবা মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাছাড়া এটাও ভাবলাম, বিয়ের সময় ননদরা আসতে পারেনি, প্রথমবার দেখা না করে চলে যাওয়াটাও খুব দৃষ্টিকটু মনে হবে। তাই মনকে বুঝিয়ে নিলাম সেভাবেই। পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম। অনেক পদ রান্না করার আছে বলে তৈরি হয়ে রান্নাঘরে এলাম। গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল, অন্যদিকে চিংড়ির মালাইকারি ফুটছে। ফুটছে আমার বুকের ভেতরের আগুন পাখিটাও। বাবা নিশ্চয় সকাল সকাল বাজারে গিয়ে কিনে এনেছে গাছ পাকা আম, চিঁড়ে, দই, দামি দোকানের মিষ্টি, সরু চাল, কাটাপোনা মাছ। মা হয়তো সবচেয়ে দামি চাদরটা বিছিয়ে দিয়েছে। কাঁসার বাসন ঝাঁ চকচকে করে রেখেছে। উপোস করে পুজো দিয়েছে ষষ্ঠীর, কিন্তু জামাই ষষ্ঠী আজ সোনার পাথর বাটি। এসবই ভাবছি, এমন সময় মা ফোন করলো। আমি হাত মুছে ফোনটা ধরে হ্যালো বলতেই মা খুব উৎসাহ ভরে জিজ্ঞাসা করলো, তা হ্যাঁ রে, তৈরি হয়েছিস? কখন আসবি? বড্ড রোদ গরম বাইরে, সকাল সকাল বেরিয়ে পড়, বেশি দেরি করিস না কিন্তু। অনেক চেষ্টা করেও মায়ের কাছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। ঝরঝর করে কেঁদে ফেললাম। গতকালের ঘটনা মাকে সবটা খুলে বললাম। মা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল,
বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা। সংসার সুখের হয় রমণীর গুণে। মন খারাপ করিস না, সেও তো তার বাপের বাড়ি আসছে। বাড়ির বউ হিসেবে তোমারও দায়িত্ব আছে, তাদের আদর যত্ন করা, তাদের খেয়াল রাখা। কিছু সময় যে নিজের স্বার্থ দেখলে চলে না রে। এ তো আমাদের মা শাশুড়ি মায়েদেরই শিক্ষা। মা যতই বলুক, আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে সদ্য কেনা তালপাতার পাখা, কাঁসার বাটিতে ঢাকা দেওয়া চিঁড়ে, দই, আম, ফলের বাটা গুছিয়ে রাখা, মায়ের পরনে বিয়ের তত্ত্বে পাওয়া লাল ঢাকাই শাড়িটা, চোখের কোণে জল। স্বার্থত্যাগ শব্দটা বড় এক পেশে কেন ঠাকুর? সবে ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি, এমন সময় হৈ হৈ করে ঢুকলো ওরা তিনজন। ননদ আমাকে রান্না করতে দেখে মুচকি হেসে ভেতরে চলে গেল। একটু পরেই ওদের শরবত দিতে গিয়ে দরজার এপার থেকে শুনতে পেলাম মা মেয়ের কথোপকথন। আমার ননদ ফিসফিস করে জিজ্ঞেস করছে, ও তাহলে গেল না মা? তোমার কথা শুনে থেকে গেল? কিচ্ছু অশান্তি ঝামেলা করেনি? এরকম মেয়ে তো খুব একটা আজকাল দেখা যায় না। আমার শাশুড়ি শুধু বললেন, দেখি না বেটার বউকে কেমন করে টাইট দিই। এমন সময় আমি ঘরে ঢোকাই, ওরা আলোচনা বন্ধ করে দিল। শাশুড়ি জিজ্ঞেস করলেন সব রান্না হয়ে গেছে কিনা। সব হয়ে গেছে বলতেই উনি বললেন উনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে, আর এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজে হাতেই করবেন। আমি নন্দায়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ির ঘরে গিয়ে দেখি খাটের উপর একটা শাড়ির প্যাকেট। লোভ সামলাতে পারলাম না, খুলে অবাক হয়ে দেখি পরশু শাশুড়ির সঙ্গে বাজারে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই নেড়ে চেড়ে দেখছিলাম। আর্ট ছাপার রংটা ভারী পছন্দ হয়েছিল। এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকতে আমি জিজ্ঞেস করলাম, এটা বুঝি বড়দির জন্য নিয়েছো? উনি হেসে বললেন, আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে কি পারি বল? বলেই শাড়িটা আমার গায়ে ফেলে বললেন, তোকেও বেশ মানাচ্ছে কিন্তু। সব কিছু মিলিয়ে মনটা ভারী তেতো হয়ে গেল। সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসেছি, হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। দরজা খুলে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম। দেখি দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাবা দাঁড়িয়ে, পেছনে লাল ঢাকাই শাড়িতে মা। বেলের শব্দ শুনে শাশুড়ি ননদ ছুটে বেরিয়ে এলো, যেন তাদের আসার অপেক্ষাতেই ছিল। শাশুড়ি মা হেসে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, এই যে বড় কুটুম, আসুন আসুন, সব জোগাড় যন্ত্র হয়ে গেল, আর এতক্ষণে আপনাদের আসার সময় হলো। শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক দেখি। কই আমার দুই ছেলে কোথায় গেল? আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে কথা সরছিল না। মা আর শাশুড়ি মায়ের নিজের নিজের জামাইয়ের ষষ্ঠী পর্ব মিটে যাওয়ার পর শাশুড়ি মা উঠে এসে আমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন, তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে, আমার বৌমাটাও তেমন ভালো মেয়ে। আমি বৌমা ষষ্ঠীতে বিশ্বাসী, কিন্তু মহাষষ্ঠীর দয়ায় সকল সন্তান ভালো থাক, সুখে থাক। মা হিসেবে এইটুকু তো চাইতেই পারি। আশীর্বাদ হিসেবে এটা তোর জন্য নেওয়া ছিল বলেই শাড়ির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিলেন। হতভম্ব হয়ে আমি শুধু বলতে পারলাম, কিন্তু রান্না তো আমাদের 6 জনের জন্য করেছি মা। আমার মা তখন হাত নেড়ে আমাকে বলল, ও সব তোকে চিন্তা করতে হবে না, আমাদের আজ ষষ্ঠী। আমরা 2 দিদি বোন নিরামিষ পোলাও আর আলুর দম খাবো। কি বেয়ান,
এইরকমই তো কথা ছিল। আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়ি মা বলছেন, দিদি কিছু মনে করবেন না, এবছর হঠাৎ মেয়ে জামাই এসে পড়ল তো, তাই ওদের ছাড়তে পারলাম না, আপনাদের এখানে ডেকে আনতে হলো। পরের বছর আপনারা নিজেই এসে মেয়ে জামাইকে নিয়ে যাবেন। আর দেখুনই না, আপনার মেয়েকে এমন টাইট করে বাঁধবো যে বাড়িতে যেতেই চাইবে না। স্বভাবে কড়া হলেও আমি কিন্তু খুব খারাপ শাশুড়ি নই। সত্যি, আমরা যদি চাই এরকম ছোট সুখের সুতোগুলো দিয়ে সম্পর্কগুলোকে বেঁধে রাখতে পারি। ভালো থাকাটা খুব একটা কিন্তু কঠিন নয়, শুধু দরকার একটু সদিচ্ছে, একটু ভালোবাসা আর অনেকটা আন্তরিকতা। কথায় বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সোনালি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।